ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে কঠোর বার্তা দেবে যুক্তরাষ্ট্র। আগামী শনিবার ঢাকা আসছে ডোনাল্ড লু। আপা আপা বলা তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে। আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানালো বিজেপি। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন মমতা। আসসালামু আলাইকুম দর্শক, আমাদের হাতে থাকা সর্বশেষ সংবাদে আপনাদের স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আপা আপা বলা তানভীর নিজেই আওয়ামী লীগের হাতে নির্যাতিত, আছেন রাজনৈতিক আশ্রয়ে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি অডিও ভাইরাল হয়েছে। ওই ব্যক্তির নাম মোহাম্মদ তানভীর কায়সার। জানা গেছে তিনি নিজেই বাংলাদেশে আওয়ামী লীগের হাতে নির্যাতিত দাবি করে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর ওই অডিও ক্লিপটি ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে তানভীর কায়সার 2019 সালের 4 জুন লস অ্যাঞ্জেলস দিয়ে আমেরিকায় ঢোকেন। তিনি ওই সময় ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন, কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের পর দাবি করেন যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তাকে নির্যাতন করেছে। এজন্য 2020 সালের 7 মে দেশটিতে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। তবে 2021 সালের 24 জানুয়ারিতেই তার পাসপোর্টের ভ্যালিডিটি শেষ হয়ে গিয়েছে। শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁস হওয়া তানভীরের জন্ম 7 ডিসেম্বর 1989। তানভীরের বাবা সোলেমান কায়সার এবং মা নীলুফার ইয়াসমিন। তার স্ত্রীর নাম রুকাইয়া আজাদ। তবে এই তানভীর আওয়ামী লীগের কোন দায়িত্বে আছেন, কোন সূত্রে শেখ হাসিনার সঙ্গে সরাসরি যোগাযোগ করেছেন সেটি এখনো জানা যায়নি। উল্লেখ্য, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে শেখ হাসিনার সঙ্গে অনেকেরই কথোপকথনের অডিও ফাঁস হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বিষয়টিকে উদ্দেশ্য প্রণোদিত বলেও মন্তব্য করেছেন। তবে এসব কল রেকর্ড কিভাবে ফাঁস হচ্ছে তার কোনো সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ঢাকাকে বিরক্ত না করতে দিল্লিকে কঠোর বার্তা দেবে যুক্তরাষ্ট্র। আগামী শনিবার ঢাকা আসছে ডোনাল্ড লু। মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নেইমারের নেতৃত্বে মার্কিন একটি শক্তিশালী প্রতিনিধি দল আগামী শনিবার ঢাকা আসছে। এ দলে থাকছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। তবে ডোনাল্ড লু সরাসরি ওয়াশিংটন থেকে ঢাকা আসছেন না, তিনি ঢাকা আসবেন দিল্লি হয়ে। সেখানে ওয়াশিংটন দিল্লি প্রতিরক্ষা বিষয়ক ইন্টারসেশনাল সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন তিনি। এই বৈঠকে যুক্তরাষ্ট্র ও ভারতের দ্বিপক্ষীয় ইস্যুর পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে বাংলাদেশ প্রসঙ্গ। এতে ঢাকাকে বিরক্ত না করার জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে দিল্লিকে বার্তা দেওয়া হবে। ঢাকা, দিল্লি এবং ওয়াশিংটনের উচ্চ পর্যায়ের কূটনীতিক সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রগুলো জানায়, ঢাকায় 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। তারা চাচ্ছে বাংলাদেশ যেন ঘুরে দাঁড়ায়। তাই বাংলাদেশের বর্তমান সংকট উত্তরণের চাহিদাগুলো জানতে চাইবে ওয়াশিংটন। একই সঙ্গে বিষয়গুলোতে সামনের দিনে কিভাবে সহযোগিতা করা যায় তা নিয়েও আলোচনা করবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের একজন কূটনৈতিক জানান, সার্বিক প্রেক্ষাপট মাথায় রেখে সাজানো হয়েছে প্রতিনিধি দল। নেইমান ও লু ছাড়াও এ দলে থাকছেন মার্কিন উন্নয়ন সংস্থা USAIDর এশিয়া বিষয়ক ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর সহ কয়েকজন। আগামীকাল 14 সেপ্টেম্বর প্রতিনিধি দলটি ঢাকায় আসবে। 16 সেপ্টেম্বর তাদের ঢাকা ছাড়ার কথা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এটি হবে ওয়াশিংটন থেকে উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি দলের প্রথম বাংলাদেশ সফর। প্রতিনিধি দলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রোববার সকালে সাক্ষাৎ করবে। এর পাশাপাশি অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বৈঠকে মূলত বাংলাদেশের বর্তমান সংকট মোকাবেলায় সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। আসতে পারে তাৎক্ষণিক সহযোগিতার ঘোষণা, আর দীর্ঘমেয়াদের সহযোগিতার বিষয়গুলো দলটি ওয়াশিংটন ফিরে আলোচনার মাধ্যমে ঠিক করবে। সফর থেকে তারা মূলত জানতে চাইবে বাংলাদেশের চাহিদাগুলো। মার্কিন প্রতিনিধি দলের সফর নিয়ে জানতে চাইলে গতকাল সন্ধ্যায় পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর মার্কিন প্রতিনিধি দলের এই সফর প্রমাণ করে বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে বহুমাত্রিক বিষয়ে আলোচনা হবে, কোনো সুনির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এর সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে।
হচ্ছে। আলোচনায় ঢাকার পক্ষ থেকে কি গুরুত্ব দেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। যুব ও ক্রীড়া এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মনে হচ্ছে আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে। এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। 20 থেকে 22 টাকা বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেল। সরজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো 170 থেকে 220 টাকা বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। তিনি বলেন, অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না, অথচ বছরের পর বছর এভাবে হাজার হাজার কোটি টাকা চুরি গেছে। বৃহস্পতিবার 12 সেপ্টেম্বর নিজের ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি। জানা যায় পদাধিকার বলে ক্রীড়া উপদেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যানও। ক্রীড়া পরিষদের স্টেডিয়াম মার্কেটের দোকানগুলো বরাদ্দ দিয়ে থাকে, সেই দোকানের ভাড়া থেকেই বড় আয় হয় ক্রীড়া পরিষদের। কিন্তু ক্রীড়া উপদেষ্টা আজ বঙ্গবন্ধু স্টেডিয়াম মার্কেটের দোকান ঘুরে আবিষ্কার করেন, সেখানে ক্রীড়া পরিষদ দোকানগুলো থেকে কাগজপত্রে 20 থেকে 22 টাকা প্রতি বর্গফুট হিসেবে ভাড়া পেল। আসলে দোকানিরা প্রতি বর্গফুটে ভাড়া গোনেন 170 থেকে 220 টাকা। এতে করে ক্রীড়া পরিষদ ও দেশের ক্রীড়াঙ্গন যে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর এটি হচ্ছে ক্রীড়া পরিষদের অসাধু কর্মকর্তাদের দুর্নীতির কারণে। দোকান মালিকদের দেওয়া বাড়তি অর্থ কিভাবে অসাধু কর্মকর্তারা হাতিয়ে নিচ্ছেন সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা। একই সঙ্গে দোকান বরাদ্দে প্রতি বর্গফুট 20 থেকে 22 টাকা হারে ভাড়ার চুক্তি বদলের কথা জানিয়েছেন তিনি। সীমান্ত হত্যার করা প্রতিবাদ জানালো বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বিএসএফ এর গুলিতে জয়ন্ত কুমার সিং বয়স 15 এক কিশোর হত্যার ঘটনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা ফুলবাড়ি সীমান্তে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পঞ্চগড় 18 বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক প্রতিবাদের বিষয়টি জানিয়েছেন। বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর 12টায় ভারতের অভ্যন্তরে তেতুলিয়ার বাংলাবান্ধা ফুলবাড়ি আইসিপিতে বিজিবির উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ও ভারতের আইজি বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন রংপুরের উত্তর পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তৌহিদুর রহমান সহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা। অপরদিকে বিএসএফ এর পক্ষে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার ইন্সপেক্টর জেনারেল শ্রী সূর্যকান্ত শর্মা, শিলিগুড়ি ও কিষানগঞ্জ সেক্টর কমান্ডার সহ অন্যান্য বিএসএফ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে গত 9 সেপ্টেম্বর ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গি এলাকায় বিএসএফ টহল দল গুলি করে বাংলাদেশি নাগরিক জয়ন্ত কুমার সিংকে হত্যা করে। এর তীব্র নিন্দা জানায় বিজিবি। এ সময় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের উপর গুলি চালানো হবে না বলে বিজিবি প্রতিনিধি দলকে জানান তারা। পরে দুদেশের সীমান্তবর্তী অঞ্চলে সব নাগরিকের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি, অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ কল্পে বিজিবি বিএসএফ যৌথভাবে কাজ করার জন্য একমত পোষণ করেন। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইলেন মমতা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য 2 ঘন্টার বেশি সময় বসে থেকেও তাদের দেখা পাননি। পরে সাংবাদিক সম্মেলন করে বাংলার মানুষের কাছে ক্ষমা চেয়েছেন মমতা। মূলত মঙ্গলবার থেকে কলকাতায় স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা। পরে তাদের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী। তবে প্রথম থেকেই বৈঠকে বসার জন্য 2টি শর্ত জুড়ে দেন চিকিৎসকরা। এই বৈঠকে সরাসরি সম্প্রচার এবং 30 জন প্রতিনিধি নিয়ে নবান্নে বৈঠক করতে চেয়েছিলেন আন্দোলনকারীরা। তবে এই 2 শর্তে আপত্তি জানায় রাজ্য সরকার। বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার মমতা বলেন, 3 দিনেও সমাধান করতে পারলাম না, বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বুঝাবুঝি কুৎসা হয়েছে, সাধারণ মানুষ বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। এদিন মমতা বলেন, অনেকে আন্দোলনকারী বৈঠক করতে আগ্রহী ছিলেন, কিন্তু বাইরে থেকে নির্দেশ আসছিল, 2-3 জন রাজি হননি। আমি মানুষের কাছে ক্ষমা চাইছি, ডাক্তারদের অনুরোধ করছি কাজে ফিরুন। পদত্যাগ করতে রাজি আছেন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, কেউ কেউ বিচার চান না, চান ক্ষমতা চেয়ার।